হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে জানাই এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম। আজকের এই ভিডিওটা তোমাদের থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা থার্ড সেমিস্টারে ইতিহাস অনার্সের স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে থার্ড সেমিস্টার ইতিহাস অনার্সের যে CC5-এর পেপারটা রয়েছে, এই পেপারের আগাম সেমিস্টারের সাজেশান এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে নোটস এবং সাজেশান তোমাদেরকে প্রোভাইড করে থাকি। তাহলে আর বেশি দেরি করছি না, তোমরা কিন্তু অবশ্যই এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করে নেবে এবং আগে ভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নেবে। তাহলে সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। প্রথমে আমি তোমাদের 20 মার্কসের সাজেশান নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো তোমাদের এক্সামে কিন্তু 20 মার্কসের এবং 5 মার্কসের প্রশ্ন এসে থাকে। 20 মার্কসেরগুলো আমি তো বলছি, দেখো। সর্বপ্রথম আমি তোমাদের সাজেশানে যে প্রশ্নটি দিয়েছি সেটি হচ্ছে পল্লব স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো। তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নটা এই সেমিস্টারের জন্য অনেক ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু খুব ভালো করে এই প্রশ্নটা করবে। এবং 2 নম্বরের প্রশ্নটি দিয়েছি আদি মধ্যযুগের স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো। দুটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ, দুটি প্রশ্ন তোমরা ভালো করে পড়বে, এখান থেকে একটা কমন আসতে পারে। প্রশ্ন দেখো, যেটি আমি সাজেশানে দিয়েছি একেবারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একেবারে VVI স্টার মার্কস প্রশ্ন, তোমরা কিন্তু খাতায় লিখে রাখবে। ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল আলোচনা করো। হয় ত্রিশক্তি সংগ্রামের প্রেক্ষাপট 5 নম্বরেরও আসতে পারে, অনেক সময় কিন্তু 20 নম্বরেরও এসে থাকে ত্রিশক্তি সংগ্রাম। তাই তোমরা কিন্তু 20 মার্কসের জন্য এটা ভালো করে পড়বে। 20 মার্কসের জন্য তোমরা করে গেলে যদি 5 মার্কসেরও এসে থাকে যে ত্রিশক্তি সংগ্রামের কারণ কিংবা ফলাফল আলোচনা করো, তোমরা লিখতে পারবে। ঠিক আছে। 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, 4 নম্বর আর 5 নম্বর প্রশ্নের মধ্যেও কিন্তু একটা কমন আসতে পারে। সামন্ততন্ত্র থেকে প্রায়শই প্রশ্ন এসে থাকে, তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নটা দুটি প্রশ্ন ইম্পর্টেন্ট। আদি মধ্যযুগের অন্তর্বর্তী সময়ে ভারতীয় সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য এবং 5 নম্বরে দিয়েছি আদি মধ্যযুগে ভারতীয় সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। দুটোই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু দুটো প্রশ্নই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। 6 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি সেটি হচ্ছে চোলদের সামুদ্রিক কার্যকলাপের বিবরণ দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু তোমরা ভালো করে পড়বে। 7 নম্বরে দিয়েছি আদি মধ্যযুগে নগরায়নের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। দিয়ে একই প্রশ্ন দিয়েছি আদি মধ্যযুগে ভারতের নগর কেন্দ্রের উত্থানের পেছনে প্রধান উপাদানগুলি কী ছিল। এটা কিন্তু 20 মার্কস এবং 5 মার্কস দুটোর জন্যই ইম্পর্টেন্ট। ঠিক আছে। অনেক সময় এই প্রশ্নটা 5 মার্কসেরও এসে থাকে, আবার 20 মার্কসেরও আসবে। তাই তোমরা কিন্তু 20 মার্কসের জন্য এটা রেডি করে রাখবে। 8 নম্বরে দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট আদি মধ্যযুগে ভক্তি আন্দোলন গড়ে ওঠার প্রেক্ষাপট আলোচনা করো। 9 নম্বরে দিয়েছি দক্ষিণ ভারতে গিল্ড ব্যবস্থার উপর সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, আদি মধ্যযুগে আঞ্চলিক ভাষা ও সাহিত্যের বিকাশ আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। 11 নম্বরে দিয়েছি আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার বিবর্তন আলোচনা করো এবং শেষ প্রশ্ন দিয়েছি 20 মার্কসের জন্য মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের প্রকৃতি আলোচনা করো। এই ছিল তোমাদের 20 মার্কসের সাজেশান। এবার আমি তোমাদের 5 মার্কসের সাজেশান নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু 20 মার্কসের জন্য এই 12টি প্রশ্ন ভালো করে পড়বে এবং 5 মার্কসেরও কয়েকটি প্রশ্ন বলবো, তোমরা সেই প্রশ্নগুলোও রেডি করবে। 5 নম্বরে সর্বপ্রথম যে প্রশ্নটি আমি দিয়েছি সাজেশানে, আদি মধ্যযুগের সমাজ ও অর্থনীতিতে মন্দিরের ভূমিকা কী ছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু তোমাদের ভালো করে পড়বে। 2 নম্বরে দিয়েছি চোল আমলে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রম বলা হতো কেন। তোমরা যদি চোলদের সামুদ্রিক কার্যকলাপটা পড়ো তাহলে এই প্রশ্নটা কভার হয়ে যাবে। ঠিক আছে। তাই তোমরা চোলদের সামুদ্রিক কার্যকলাপ প্রশ্নটা ভালো করে পড়ে রাখবে, তাহলে তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটি লিখতে অসুবিধা হবে না। ঠিক আছে। অনেক সময় 5 মার্কসেরও এভাবে প্রশ্ন এসে থাকে, তাই তোমাদের যাতে অসুবিধা না হয় আমি কিন্তু আলাদাভাবে প্রশ্নটা দিয়ে রাখলাম। চোল আমলে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রম বলা হতো কেন। 3 নম্বর দিয়েছি শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা পড়ে রাখবে। 4 নম্বর প্রশ্নটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখবে। তরাইনে দ্বিতীয় যুদ্ধে তাৎপর্য আলোচনা করো। 5 নম্বর দিয়েছি দেখো কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো এবং 6 আর 7 প্রশ্নটা তোমরা স্টার মার্কস দিয়ে রাখবে। সাহিত্য থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কী জানা যায়, এবং 7 নম্বরে দিয়েছি মুদ্রা থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কী জানা যায়। হয় সাহিত্য না হলে মুদ্রা, যে কোনো একটা আসতে পারে। 8 নম্বরে দিয়েছি আদি মধ্যযুগীয় বর্ণ ব্যবস্থায় আদিবাসী কৃষক সম্প্রদায়ের অবস্থান আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, বর্ণ ব্যবস্থা থেকে প্রায়শই এক্সামে তোমাদের প্রশ্ন আসে, এই প্রশ্নটা ভালো করে পড়বে। 9 নম্বরে দিয়েছি আদি মধ্যযুগীয় বর্ণ ব্যবস্থায় জনজাতি গোষ্ঠীর অবস্থান আলোচনা করো। ঠিক আছে।
10 নম্বর প্রশ্নটা তোমরা স্টার মার্কস দিয়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট। চোল রাষ্ট্রের প্রেক্ষিতে মণ্ডলম ও বলনাড়ুর তাৎপর্য আলোচনা করো। 11 নম্বরে দিয়েছি আরবদের ভারত আক্রমণের কারণ কী ছিল, ঠিক আছে, অথবা ভারত আক্রমণের প্রেক্ষাপট কী ছিল। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি এই পেপারের নোটস পারচেস করতে চাও আমার থেকে, তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রাখলাম। আমি কিন্তু তোমাদের সুবিধার্থেই অতি অল্প দামে নোটস দিয়ে থাকি তোমাদের, তাই তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। 12 নম্বর দিয়েছি আদি মধ্যযুগে অস্পৃশ্যদের সামাজিক অবস্থান সংক্ষেপে লিপিবদ্ধ করো। এবং 13 নম্বর দিয়েছি পাল বংশের শাসনের পূর্বে বাংলার অবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। এই ছিল তোমাদের সিসি 5-এর সাজেশান। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সিসি 6-এর সাজেশনও দেবো। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবে। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।